অনারেবল স্পিকার স্যার, আমি এই হাউজে একটু একটা ঘোষণা আমি দিয়ে নিয়ে আসি। তারপর একটি ঘোষণা, মাননীয় বিরোধী দল নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী সহদলীয় একটি প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন বলে আজকের অধিবেশনে তিনি উপস্থিত থাকতে পারছেন না। ওনার অনুপস্থিতিতে আজকের অধিবেশনে মাননীয় উপবিরোধী দল নেতা শ্রী শ্যামল চক্রবর্তী এই সভায় ওনার হয়ে দায়িত্ব পালন করবেন। এই মর্মে তিনি গত 20 সেপ্টেম্বর আমাকে লিখিতভাবে অবহিত করেছেন। বলে থ্যাংক ইউ স্যার। আমি এই হাউজের মাধ্যমে, আপনার মাধ্যমে একটা এই হাউজে আমি জানতে চাই কি গত আমাদের এটা ঐতিহাসিক দিন যে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরটাকে উদ্বোধন করার জন্য আমাদের মাননীয় যশস্বী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং উনি উদ্বোধনও করেছিলেন। তো আমি জানতে চাই কি, যেহেতু আমরা জানি ত্রিপুরার ঐতিহাসিক কিছু ঘটনা, প্রতিটি মন্দিরে আমাদের মহারাজের বা পূর্বপুরুষ মহারাজ বংশের বর্তমান আমাদের একটু শর্টকাটে তাড়াতাড়ি বলেন, কারণ প্রশ্নোত্তরের টাইম, প্রশ্নোত্তরের সময় চলে যাবে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নামে যেমন 14 দেবতার মন্দিরে পূজা করা হয়, দুর্গাবাড়ি মন্দিরে পূজা করা হয়, এরপরে আমাদের ত্রিপুরেশ্বরী সুন্দরী মন্দিরেও যেহেতু পূজা করা হয়, তো যেহেতু ম্যাটারটা কি চাইছেন ওনাকে বা আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে নিমন্ত্রণ জানানো হলো না, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। ঠিক আছে, ওকে, বসেন। যে কোনো জিনিস উঠাতে পারে, এই টাইমটা কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে আর কেউ পারবে না। 0 আওয়ারে আপনি কন্টিনিউ করুন, কোনো অসুবিধা। ঠিক আছে, ওকে, কোশ্চেন আওয়ারটা শেষ হোক, তারপর আমি উঠান, আপনি যদি কিছু থাকে। এখন প্রশ্নোত্তর যাদের রাইট কাটেল হয়ে যাবে। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যগণের নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ প্রশ্নের মৌখিক উত্তর প্রদান করবেন। আমি মাননীয় শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়কে বলার জন্য অনুরোধ করছি। Mr. Deputy Speaker, sir, admitted star question number 5. মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমার প্রশ্ন হলো প্রশ্ন উত্তর এবং প্রশ্ন, বর্তমানে রাজ্যের জেলগুলিতে মোট শূন্য পদের সংখ্যা কত? উত্তর, বর্তমানে রাজ্যের জেলগুলিতে মোট শূন্য পদের সংখ্যা 738। প্রশ্ন, উক্ত জেলগুলিতে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রয়েছে কিনা? উত্তর, উক্ত জেলগুলিতে স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা রয়েছে। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, এটা ঠিক যে জেলগুলিতে, জেল নয়, সব দপ্তর, ক্ষয়িষ্ণু সরকারের ক্ষয়িষ্ণু দপ্তর 779 নাকি 38, এটা বিরাট সংখ্যা স্যার। এটা আছে, কতদিন যাবত আছে এবং এটা কবে নাগাদ এই শূন্যপদগুলি পূরণ করা হবে? আর দ্বিতীয় কথা হলো স্যার, জেলগুলির অবস্থা আপনারও নিশ্চয়ই জানা আছে, আপনার বাড়ির একটু নিকটেই সেন্ট্রাল জেল। ডাক্তার সব জেলে সব দিন আসেন। আমি একদিন গিয়েছিলাম, আমাদের একজন লোক এই সেন্ট্রাল সংশোধনাগারে ছিল, তখন বললো স্যার সপ্তাহে 2 দিন আসে। দ্বিতীয় কথা হলো জেলগুলির মধ্যে
যে এনডিপিএস এর আসামিরাও যায়, যেমন এইডস এর রুগীরাও যদি কোনো আসামি হয়, তাদের জন্য সেপারেট কোনো অবস্থানে একই কম্পাউন্ডে আছে। তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, ওনার অভিজ্ঞতা বেশি, উনি ডাক্তার মহাশয়, যদি এইডস কোনো এনডিপিএস এর এইডস যাদের আছে, এইচআইভি পজিটিভ আছে, তাদেরকে যদি একসঙ্গে রাখা হয় তো এটা স্প্রেড হতে পারে। এমনিতে ত্রিপুরাজ্যে এইডস কবলিত এলাকা, তাই আমি যেটা বলবো, এই জন্য এখানে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমি জেল দপ্তরে যিনি মন্ত্রী আছেন ওনাকে বলবো যে এনডিপিএস আর যারা সাবালকত্ব হয় নাই তাদের জন্য পৃথকভাবে জেলে জুমিনাল কোর্ট এবং জুমিনাল কাস্টডির ব্যবস্থা আছে। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় যে বলছেন, উনি আমাকে ডাক্তার হিসেবে সম্বোধন করেছেন। থ্যাংকস ফর দ্যাট। এইডস কিন্তু ছোঁয়াচে রোগ নয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটার বিভিন্ন কারণ আছে। আপনি সেদিনও আমাদের যখন সমস্ত বিধায়কদের নিয়ে আমরা এই অ্যাসেম্বলিতে আমরা একটা মিটিং করেছিলাম, কি কি কারণে হতে পারে এই বিষয়ে বিস্তারিত। আপনি একটু ছিলেন সেখানে, কিছুক্ষণের জন্য চলে গেছেন, পুরো বিষয়টা হয়তো আপনি জানতে পারেন না, ওই দিন পুরো সময় ছিলাম, আপনাকে দেখছিলাম, পরের দিন ছিলাম না, ওই দিন পুরো সময়। আচ্ছা, যাই হোক, সেইখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। এটা ছোঁয়াচে রোগ নয় না, বাট ব্লাড কানেকশন হলে কিন্তু এটা স্প্রেড করে না, সেটা তো পরের কথা। আমি বলছি আপনার জেলে কিন্তু ড্রাগও ঢোকে, ড্রাগ ড্রাগ এডিক্টেড হয়ে কেউ যদি ইনজেকশন দেয় তখন ইনজেকশনও, আমার কথাটা প্লিজ, ইন্ট্রাভেনাস ইনজেকশন যদি একই ইনজেকশন একজন ধরুন অলরেডি তার এইচআইভি আছে, সেই ইনজেকশন যদি আরেকজন ব্যবহার করে তবেই হবে। মানে যদি ইন্ট্রাভেনাস ইনজেকশন, সেখান থেকে তো ব্লাডটা যাবে না, ওই ইনজেকশনটা যদি ব্লাডে যায় তো ব্লাডের মধ্যে দিয়ে এইচআইভি যেতে পারে। পরবর্তী সময়ে এইচআইভি যখন ট্রিটমেন্ট না হয় সেটা এইডসে রূপান্তরিত হয়। ভালো সাজেশন দিয়েছেন, তো নিশ্চয়ই আমাদের মাননীয় জেলমন্ত্রী আছেন এখানে, উনি বলবেন। আপনি আমাকে বললেন, এর জন্য বলছেন সেপারেট করে এইডসকে, কিন্তু এইডস যদি হয়, এইচআইভি যদি হয়, উনি যদি ডক্টরের কাছে যায়, তার কিন্তু আপনি বাধ্য, এইডস হয়েছে এর জন্য আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না, তার ট্রিটমেন্ট আপনার করতে হবে, টেকিং অল দ্য প্রিকশনস। এই আদারওয়াইজ আপনি এরকম না যে এটা আপনি ছোঁয়াচে রোগ না, এটা ছোঁয়াচে রোগ না, সেটা তো আরেক জিনিস, সেটা বলবেন। হ্যাঁ, মাননীয় মন্ত্রী। স্যার, আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি স্যার, জেলখানায় সাজাপ্রাপ্ত কয়েদিদের তাদের মুক্তির ব্যাপারে একটা বোর্ড গঠন করা হয়। প্রতি বছর এটা বোর্ডটা রিভিউ করা হয়, মিটিংয়ে তোলা হয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ার নিকট জানতে চাই, 15 বছরের উপর সাজাপ্রাপ্ত কতজন বর্তমানে রয়েছে এবং এই বছর যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা কত বছরের পর মুক্তি পেয়েছে, সেই সম্পর্কে একটু আপনার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, সর্বপ্রথম আমাদের বিধায়ক গোপাল রায় মহাশয় যে বিষয়টি এনেছেন যে শূন্যপদের সংখ্যা, সে ব্যাপারে বলছি। বর্তমানে রাজ্যে জেলগুলিতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং প্রমোশন ক্যাটাগরিভুক্ত মোট শূন্যপদের সংখ্যা 738 এবং তার মধ্যে 249 জন কারা প্রহরী পুরুষ এবং 14 জন মহিলা প্রহরী ডাইরেক্ট রিক্রুটমেন্ট পদে নিয়োগের প্রক্রিয়াধীন এবং 16 জন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে টিপিএসসির মাধ্যমে। এছাড়াও 4 জন ফার্মাসিস্ট শূন্যপদ, সেটাও প্রক্রিয়াধীন চলছে পূরণ করার জন্য। তার পাশাপাশি উনি স্বাস্থ্যের বিষয়ে যে বলেছেন, সেই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রীজি অলরেডি বলেছেন,
তবু যিনি HIV/AIDS এর ব্যাপারে যিনি এখানে আলোচনা করেছেন সেই রোগীদের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা যারা HIV/AIDS হয় তাদেরকে কিন্তু আমরা ডিসপ্লে করতে পারি না। সেই ক্ষেত্রে সেপারেশন করার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কোনো ডিসক্রিমিনেশন হবে। তো সেই ক্ষেত্রে চিন্তার বিষয়, যেহেতু আমাদের রুল আছে যে আমরা সেগুলো সেই সিস্টেম অনুসারে আমরা সেগুলো দেখব। পাশাপাশি উনি বলেছেন ডাক্তারের বিষয় নিয়ে, তো আমাদের যে কেন্দ্রীয় সংশোধনাগার যে রয়েছে সেখানে আমাদের 2 জন ডক্টর এবং পাশাপাশি 4 জন স্টাফ নার্স সেখানে যুক্ত রয়েছেন। তো 24 ঘন্টা সেখানে পরিষেবা আমাদের রয়েছে। পাশাপাশি যে অন্যান্য আমাদের যে ডিস্ট্রিক্ট জেল বলুন এবং আমাদের যে সাব জেল বলুন, সেখানে প্রতি সপ্তাহে একদিন বিভিন্ন সরকারি হসপিটাল থেকে বন্দীদের চিকিৎসার জন্য ওনারা আসেন এবং চিকিৎসা করা হয়। যদি দেখা যায় তাদের শরীর বেশি অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা মহকুমা হসপিটালে হতে পারে এবং জেলা হসপিটালে হতে পারে, আমরা আমাদের ডক্টরের পরামর্শ নিয়ে বেটার ট্রিটমেন্টের জন্য আমরা ওপিডি এবং আমরা হসপিটালেও ভর্তি করে থাকি এবং সুস্থ হওয়ার পরে বন্দীদের আবারও আমরা ফিরিয়ে নিয়ে আসি। ধন্যবাদ। এখন আমি বললো তো উত্তর তো পাইলেন, মন্ত্রী উত্তর দিল। উত্তর আপনি পেতে পারেন, আমরা জনগণ পাই। শুনুন প্লিজ হিয়ারিং। স্যার, মাননীয় মন্ত্রী যে বলেছেন যে টোটাল প্রসেস চলছে 303টা শূন্য পদে, তাইলে আছে 735টা আছে, বাদ দিল 435টার এখনো কোনো হদিশ নেই, লাপাতা। তারপরে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই এই সবগুলি। আর দ্বিতীয় কথা হলো স্যার, প্লিজ আপনি যদি স্যার আগের মতো করেন না, শুনুন স্যার প্লিজ, এটা স্যার এখানে অনেক থাকতে পারে, এটাও তো স্যার ইম্পর্টেন্ট। জেলখানার মধ্যে উনি বলেছেন সপ্তাহে একদিন যায় সাব জেলগুলিতে, ডিস্ট্রিক্ট জেলের মধ্যে। তো একটা ডাক্তার যদি সপ্তাহে একদিন যায় তাহলে রুগীদের পরিষেবা কি করে হবে? আমি যেটা বলছি, তাইলে এখানে উনি যে বললেন 249 হলো মেল, ফ্যামিলি হলো 44 গার্ড, 16 জন কম্পিউটার, 4 জন ফার্মাসিস্ট, এগুলির প্রসেস চলছে 303 জনের। তাইলে 435 জনের প্রসেস কবে চলবে? কতদিন লাগবে? আমি টোটাল শূন্য পদের সংখ্যা বলেছি 438। তার পাশাপাশি আমাদের বিধায়ক মহোদয় বলেছিলেন দীর্ঘ 15 বছর ধরে যে যারা জেলের বন্দী তাদের মুক্তির বিষয়ে বলেছেন। সেই বিষয়ে আমি বলবো যে আমাদের একটা বোর্ড রয়েছে, আমার সিস্টেম রয়েছে, রুল ফলো করে সেগুলো করা হয়। সেগুলো ব্যক্তিগত কোনো বিষয় না, যে আমাদের কোর্টের সঙ্গে রিলেটেড রয়েছে এবং সম্পূর্ণ আইন মেনে সেই সিস্টেমের মাধ্যমে করা হয়। ধন্যবাদ। ওকে, মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা। স্যার, মাই স্টার কোয়েশ্চন নাম্বার 21। আচ্ছা, এখানে একটু আরো একই প্রশ্নের সাথে যুক্ত আছে শ্রী পিনাকি দাস চৌধুরী, শ্রী বিন্দু দেবনাথ। বলেন রঞ্জিত দা, বলেন। সাপ্লিমেন্টারি স্যার, না এটা একটা কোয়েশ্চন, আমি তো ওঠাই দিয়েছি। আপনার কোশ্চেন মাই স্টার কোয়েশ্চন নাম্বার 21। একই কোশ্চেন শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী পিনাকি দাস চৌধুরী, শ্রী বিন্দু দেবনাথ। এখন আমি শ্রী রঞ্জিত দেববর্মা মহাশয়কে বলছি আপনার কোশ্চেন নাম্বার বলার জন্য। মাই স্টার কোয়েশ্চন নাম্বার 21 স্যার। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, স্যার, কোশ্চেন নাম্বার 1, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেপড়ি বাজারে এবং ধনপুর বিধানসভার অন্তর্গত তৈবাঙ্গলে এই বিষয়ে যে কোশ্চেন 1 নম্বর এখানে রাখা হয়েছে, এতে
মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী এবং মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথের এই প্রশ্ন যে একটি করে নতুন যে ফায়ার সার্ভিস স্টেশন খোলার কোনো পরিকল্পনা এই দপ্তরে আছে কিনা। উত্তর হচ্ছে রামচন্দ্র বিধানসভা কেন্দ্রে, কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবরি বাজারে এবং ধনপুর বিধানসভার অন্তর্গত তৈবান্দলে একটি করে নতুন ফায়ার সার্ভিস স্টেশন খোলার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন 2, যদি থাকে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। স্যার, আমার সাপ্লিমেন্টারি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 81.625 স্কোয়ার কিলোমিটার। এখানে পপুলেশন হচ্ছে 44,915 জন এবং গত 3টি বছরে এখানে ফায়ার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা হলো 2023-এ 10টা, 2024-এ 7টা, 2025-এ এই পর্যন্ত 10টি সংঘটিত হয়েছে। এখানে প্রচুর বাজার ও স্কুল অফিস রয়েছে। এর ভিতরে বাজারগুলির মধ্যে আছে মারে হাডুক বাজার, পাগলা বাজার, ওয়ারেন্টক বাজার, আমপুরা বাজার, বড় ময়দান বাজার, রামচন্দ্রঘাট বাজার, বাইজাল বাজার এবং সনখলা বাজার। এগুলি মিলে প্রায় 10-12টি বাজার আমার এখানে রয়েছে স্যার। পদ্মবিল বাজার, রতনপুর বাজার, রত্তিলা বাজার, বেলসরা বাজার, বগাবিল বাজার, হাতকাটা বাজার, এভাবে টোটাল 14টা বাজার রয়েছে। স্কুল রয়েছে হায়ার সেকেন্ডারি 8টা। এর ভিতরে আমপুরা হায়ার সেকেন্ডারি স্কুল, বড় ময়দান হায়ার সেকেন্ডারি স্কুল, গোরাঙ্গতিলা, ডন ভাস্কর হায়ার সেকেন্ডারি স্কুল, বাইজালবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুল, বিচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সেক্রেট হার্ট হায়ার সেকেন্ডারি স্কুল স্যার। এর ভিতরে পিএসসি আছে, রতনপুর পিএসসি, আমপুরা পিএসসি, বাইজালবাড়ি পিএসসি এবং এটা 2 ভাগে বিভক্ত। হাইওয়ে থেকে একটা রাইট সাইড, একটা লেফট সাইড ভাবে বা নর্থ বা সাউথ বলা যায় এটা। এর ভিতরে স্যার রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই সমস্ত দেখা গেলে স্যার আমার এখানে প্রচুর অফিস রয়েছে, বলতে গেলে এইগুলি অনেক লম্বা হবে। আমি দেখতে পাই যে ভৌগোলিক অবস্থানে যদি বিচার করি তাহলে মনু 6 লেনটাতে 5.5 কিলোমিটারতে সেখানে ফায়ার সার্ভিস স্টেশন করা হয়েছে। এর আগে আমি বিধানসভায় প্রশ্ন দিয়েছিলাম যে রামচন্দ্রঘাট কেন গুরুত্বপূর্ণ একটা ফায়ার সার্ভিসের জন্য। এখানে হাইওয়ে আর যদি বিধানসভা কেন্দ্র হিসাবে যদি খোয়াই ডিস্ট্রিক্টে আমরা করি তাহলে রামচন্দ্রঘাটের সবচেয়ে বেশি রবার বাগান রয়েছে স্যার। প্রতি বছর এখানে বাগান পুরে ছাই হয়ে যায়, খোয়াই থেকে আসতে অনেক দূর হয়ে যায়। তারপরে রাস্তাঘাট অচেনার জন্য সময় মতো সেখানে পৌঁছতে পারে না ফায়ার সার্ভিস। তা এই কারণে আমার দাবি যে এখানে বাইজালবাড়ি পেশ হয়ে গেছে, সেখান থেকে যদি খোয়াইতে করা হয় অনেক সময় আসতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে এখানে যেন আমার সনখলা বাজারে যদি একটা নতুন করে ফায়ার সার্ভিস স্থাপন করা হয়, তাতে আমাদের যে হাইওয়ের উপর যে অ্যাক্সিডেন্টটা এবং বুট সাইডে নর্থ এবং সাউথ রামচন্দ্রঘাটের যে বিধানসভা কেন্দ্র বুট সাইডে এটা কভার করা যায়। তার মধ্যেও একটা আন্তর্জাতিক বর্ডার, বাংলাদেশ বর্ডার রয়েছে বিভিন্ন গ্রাম। সুতরাং আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ যে রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রে একটা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা। আমি এটা বিবেচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রইল। ধন্যবাদ স্যার। সাপ্লিমেন্টারি স্যার একটু মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই প্রশ্নটা আমারও ছিল। আমি দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছিলাম, কারণ চেবরি এলাকাটা খোয়াই যে ফায়ার স্টেশন থেকে অনেক দূরবর্তী স্থান এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আশ্বস্ত করেছিলেন গত বছরও এবং গত কিছুদিন আগেও বলেছেন যে ওনার
তত্ত্বাবধানে যে কমিটি রয়েছে সেই কমিটির মেজারমেন্টের পর উনি বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমি আপনার মাধ্যমে আমার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যেটা যাতে বিচার বিশ্লেষণ করে চেপড়ি অঞ্চল অন্তর্পক্ষে একটা ফায়ার স্টেশন করা হয়। বিন্দু দেবনাথ কিছু বলবে কি? হ্যাঁ, ঠিক আছে। মান্যবর মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে বলেছেন, যে কোনো বিষয়ের একটা গাইডলাইন্স আমাদের ফলো করতে হয়। এই গাইডলাইন্সের ফলো করে তবেই কোথায় ফায়ার স্টেশন হবে, কোথায় পুলিশ স্টেশন। আপনি এখানে পুলিশ স্টেশন যে কারণে ওই গাইডলাইনের উপর ভিত্তি করে কিন্তু আমরা পুলিশ স্টেশন সেখানে দিয়েছি এবং আপনি এটা অ্যাপ্রিসিয়েটও করেছেন। আমি নিজেও গিয়ে সেটা তদ্রুপ ফায়ার স্টেশন দিতে গেল, কিন্তু এটা বারবারই দেখা যায় প্রতি বিধানসভার মধ্যে এই প্রশ্নটা কিন্তু আসে সবসময়। যদি দেখা যাবে গাইডলাইনের থাকা সত্ত্বেও যদি এই ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে দিচ্ছে না, তাহলে আমাদের পক্ষে কিন্তু সুবিধা হয়। যেমন এখানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তাদের একটা গাইডলাইন্স আছে, ওই গাইডলাইন ছাড়া কিন্তু আমরা কোথাও এদিক সেদিক করতে পারবো না। সেখানে আপনি অনেকগুলো ঘর বললেন, আপনার ইনস্টিটিউশনের নাম বললেন, বাজার বললেন, সব ঠিক আছে, কিন্তু এই গাইডলাইন্সের বাইরে আমরা যদি যাই, আমরা কিন্তু কেন্দ্রের থেকে সেইভাবে পয়সাও কিন্তু পাবো না। সেই গাইডলাইন্সে কি বলছে যে গ্রামীণ এলাকার জন্য 50 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে যদি একটা ফায়ার স্টেশন যদি থাকে এবং প্রতি 10 বর্গ কিলোমিটারের মানে শহরে এলাকায় 10 বর্গ কিলোমিটার একটি করে ফায়ার স্টেশন হবে। তো সেই জায়গায় রামচন্দ্রঘাট বিধানসভায় যে এলাকা, সেখানে দেখা গেছে যেহেতু এটা গ্রামীণ এলাকায়, এখানে 8 কিলোমিটার দূরে খোয়াই ফায়ার স্টেশন। কাজে আমি তো ওইখান থেকে আবার আরেকটা ফায়ার স্টেশন যে আমি দেব, সেখানে কিন্তু আমি দিতে পারছি না এখানে। সিমিলারলি এই 8 কিলোমিটার দূরত্ব যখনই ফায়ার হয়, সেখানে নর্থ থেকে ওরা ক্যালকুলেট করে নর্থ থেকে 10 মিনিট লাগে ফায়ার ব্রিগেড সেখানে আসতে। মানে এই হচ্ছে এটার মানে আনসার যদি বলেন, জাস্টিফিকেশন আমি বলব। সিমিলারলি এখানে মাননীয় বিধায়ক মান্যবর যে কল্যাণপুরের মাননীয় বিধায়ক যে প্রশ্নটা এখানে রেখেছেন, যে চেবড়ি বাজার এলাকা কল্যাণপুর বিধানসভা, এখানে নিকটবর্তী খোয়াই, আবার সেই খোয়াই ফায়ার স্টেশন চলে আসছে এবং যার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তো সেখানেও এই 7 কিলোমিটার যখনই ওখানে হয় 8 মিনিট সময়। এখন ওই জায়গা থেকে যদি আমাদের যে মানে এরপরেও যদি সবাই মানে এর বাইরে যদি আমাদের দিতে হয়, তাহলে তো আমাদের সেরকম নির্দেশিকা আমাদের সেন্ট্রাল থেকে আমাদের লাগবে, তবেই আমরা দিতে পারবো। এছাড়া এটা আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, লোকবল, জায়গা ইত্যাদি আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। তো সেইগুলো তো আমরা করছি। এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় আমাদের 51 ফায়ার স্টেশন আছে এবং একটা নতুন আরেকটা ফায়ার স্টেশনের মধ্যে আমরা ওই যে গাইডলাইন মেনেই কিন্তু আরেকটা নতুন ফায়ার স্টেশন আমরা করতে যাচ্ছি। কাজে ওই গাইডলাইন্সের বাইরে মান্যবর সেটা আমাদের পক্ষে, দপ্তরের পক্ষে একটু সমস্যা। গাইডলাইন অনুসারে শনখলা বাজার 10 কিলোমিটার উপর হয়, প্রায় 12.5 কিলোমিটার। আমি বিভিন্ন তথ্য নিয়ে এটা বলছি এবং ভৌগোলিক অবস্থান যেটা আপনি বলছেন, এখানে আমার এখানে আমি প্রথমেই বলেছি ভৌগোলিক অবস্থানে আমার এখানে 81.625 স্কোয়ার কিলোমিটার তথ্যটা আমার কাছে আছে এবং কোথায় কি এরকম ক্ষয়টা কত আছে এখানে আছে, সবটা এখানে আছে স্যার। খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলের 6.819 স্কোয়ার কিলোমিটারের ভিতরে আছে। তারপর সামনুতে 5.5 কিলোমিটার ভিতরে ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে স্যার, রেকর্ড আছে এটা 5.5 কিলোমিটার। ওই সামনুতে যে ফায়ার স্টেশনটা করা হয়েছে স্যার, সেটা কি গাইডলাইন মানা হয়নি? কিভাবে হইল স্যার? এটা মানে ঠিক আছে, মানে প্রয়োজন বসুন। মাননীয় একটু স্যার, এই ফায়ার সার্ভিস স্টেশনের কথা বলা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানেন দীর্ঘ প্রায় 4-5 বছর ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্য রয়ে গেছে। এটা কিন্তু রিলেভেন্ট। আপনার ফায়ারম্যান
স্যার একটু শুনুন স্যার, ইট ইজ ফর দ্য পিপুল, নট ফর ইউ আওয়ার সেলফ। আমি আপনাকে বলছি, এই পোস্টগুলির ইন্টারভিউ না হয় ক্যান্সেল করা হয়, ইন্টারভিউ না হয় রেজাল্ট বেরো না, তাইলে ফায়ার সার্ভিসের পোস্ট ফায়ারম্যান যদি না থাকে, ড্রাইভার যদি না থাকে, তাহলে আমরা আগুন লাগলে কি করে ফায়ার সার্ভিসের সার্ভিস পাবো? এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন? মান্যবর, একটু মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলেছেন, এখন দেখা যাচ্ছে এটা একটা ক্যালকুলেশন আপনি করেছেন। তাহলে তো বসতে হবে, আধিকারিকদের নিয়েও বসতে হবে যে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে কিনা। 8 কিলোমিটারের ভিতরে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 8 কিলোমিটারের বাইরে হলে অসুবিধা। সেটা যদি 5 কিলোমিটারের মধ্যে হয় প্রবলেম নেই কিন্তু। আর আপনি যেটা বললেন আরও অনেক বিষয় আছে, যেমন আগরতলার মধ্যে এখানে এত ঘনত্ব, এখানকার যে বিষয়, এখানে কিন্তু আরও যদি 5টা আপনার ফায়ার ব্রিগেড করেন তারপরেও শেষ হবে। তো এগুলোর গাইডলাইন্স আছে, তাহলে আধিকারিকদের নিয়ে আপনার যে তথ্যগুলো দিয়েছেন গিয়ে আমরা বসতে পারি। মাননীয় বিধায়ক আমাদের গোপালবাবু যেটা বলেছেন, সেখানে এখন পর্যন্ত আমাদের এখানে পোস্ট যে স্ট্রেংথ আছে আমাদের 1556 জন আমাদের আছে। না আমি বলছি ভ্যাকেন্সি আমাদের কাছে 757 মতো আছে ভ্যাকেন্সি। আচ্ছা শুনুন, তো এই যে এই ভ্যাকেন্সি পূরণ করার জন্য অলরেডি প্রক্রিয়া আপনিও জানেন চলছে। কোনো জায়গায় ত্রুটি ছিল, ত্রুটিগুলো আমরা সারিয়ে আবার নতুনভাবে আমরা চেষ্টা করছি। আমরাও চাইছি যে সব শূন্য পদগুলো যাতে পূরণ হয়। আপনি এর মধ্যেই দেখবেন এই রেজাল্ট আপনারা পাবেন। আরে 3 বছরের মধ্যে হচ্ছে তো। আপনি 35 বছরের কথাটি বলুন না, 5 বছরের কথাগুলো বলছেন না আপনি। 3 বছর হয়েছে কি বেশি বয়স হয়ে গেছে নাকি? চলছে প্রোগ্রাম। 3 বছরে যে আমরা 19,800 উপরে চাকরি দিয়েছি এগুলো বলছেন না কেন? 3 বছরে তো 19,800 উপরে চাকরি দিয়েছি এটা বলুন না আপনি। না 3 বছরে কি চাকরি দেয়নি? আপনি স্পেসিফিক উত্তর আমি দিচ্ছি তো আপনি। ওকে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন শ্রীমতী কল্যাণী সাহারায়। Honorable Speaker in charge, sir, my start question number 29. माननीय डिप्टी स्पीकर सर, माननीय कल्याणी राय साहा माननीय विधायिकार प्रश्न हलो 29 नम्बर तेलियामुड़ा विधानसभा केंद्रेर अंतर्गत तेलियामुड़ा द्वादश श्रेणी विद्यालय तेलियामुड़ा उच्चतर माध्यमिक विद्यालय एक साঁতার प्रशिक्षण केंद्र सुइमिंग पुल निर्माण करार परिकल्पना दफ्तरे आछे किना। उत्तर तेलियामुड़ा विधानसभा केंद्रेर अंतर्गत तेलियामुड़ा द्वादश श्रेणी विद्यालय तेलियामुड़ा उच्चतर माध्यमिक विद्यालय एक साঁতার प्रशिक्षण केंद्र सुइमिंग पुल निर्माण करार परिकल्पना आपातत राज्य युव বিষয় क्रीड़ा दफ्तरे নেই। তবে ভবিষ্যতে এই ব্যাপারে দপ্তরের নিকট যথাযথ ব্যবস্থা এবং প্রয়োজনীয় জায়গা পাওয়া গেলে বা অর্থের সংস্থান হলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। 2 নম্বর প্রশ্নটি হলো, যদি থাকে তবে কবে নাগাদ বাস্তবিত হবে বলে আশা করা যায়? 1 নম্বরের প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রশ্নটি আসে না। Honorable Speaker in charge, my supplementary is বিগত সরকারের সময় মানে বামফ্রন্ট সরকারের সময়ে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সুইমিং পুল করার জন্য খনন কার্য সম্পন্ন করা হয়। রাজ্য সরকারের কোষাগার থেকে একটা বিরাট অর্থ সেখানে খরচ করা হয়। কোনো একটা অজানা কারণে সেই পুকুর আবার মানে পুকুরের মতো খনন করা হয়েছিল, তো সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, আবার মাটি ভরাট করা হয়েছে। তো একটা উদ্দেশ্য নিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করে খনন করা হয়েছে, অজানা কারণে সেটাকে বন্ধ করা হয়েছে। আমার আজকের আপনার মাধ্যমে আমার মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন, আমি যেটা প্রত্যক্ষ করেছি 2018 সালে, আমি দেখছি সারা রাজ্যে এটা সমস্যা যে আমাদের আজকের প্রজন্মের ছেলে মেয়েরা সাঁতার জানে না। আমরা সবাই বলি যে সুস্থ শরীর সুস্থ মন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের প্রজন্ম সাঁতার জানে না। এমন একটি ঘটনা তেলিয়ামুড়া হয়েছে, হৃদয় বিদারক ঘটনা। একটি ছেলে ক্লাস 8-এ পড়ে, যে 3 দিন আগে যে ছেলেটি আমাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করেছিল, আমাদের অনারেবল ডেপুটি স্পিকার ডেপুটি চিফ মিনিস্টার অনারেবল জিষ্ণু দেববর্মা মহোদয় আমার সাথে ছিলেন একটা বিদ্যালয়ে। যে ছেলেটি আমাদেরকে বরণ করেছিল 3 দিন পরে এই ছেলেটি
নদীর জলের গভীরে তলিয়ে যায়, দুদিন পরে তার দেহ আমরা খুঁজে পাই। এমন অনেকগুলি ঘটনা ঘটেছে, যার কারণে তেলিয়ামুড়া থেকে একটা দাবি উঠেছে যে তেলিয়ামুড়ায় একটা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা, এবং আজকের প্রজন্মকে আমরা যাতে সাঁতার প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মরক্ষারও যেমন সুযোগ করে দিতে পারি, তেমনি সুস্থ শরীর, সুস্থ মন, ভালোভাবে পড়াশোনা করার এই যে বিষয়, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে দপ্তরের মাননীয় মন্ত্রী যদি একটু উদ্যোগ নেন। খোয়াই জেলা, তেলিয়ামুড়া মহকুমা কোথাও নেই এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু অন্যান্য জেলাতে ঊনকোটিতে রয়েছে, আমাদের সিপাহীজলাতে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু খোয়াই জেলা এবং তেলিয়ামুড়া মহকুমাতে এমন কোনো সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নেই। এবং আজকের দিনে, আগে গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়িতে পুকুর থাকতো, কিন্তু আজকে জীবনযাত্রার মানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের এই পুকুরগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং আমাদের ছেলেমেয়েরা আজকে সাঁতার কাটতে পারছে না। তো এই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে দপ্তরের মাননীয় মন্ত্রী যদি প্রয়োজনীয় উদ্যোগ নেন, প্রচুর জায়গা রয়েছে এই কমপ্লেক্সে। তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে TCS স্টেডিয়াম হবে, আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী এখানে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স দিয়েছেন, যেটা নির্মাণ হয়েছে, আর কিছুদিন পরেই ওনার হাত ধরে সেটা উদ্বোধন হবে। প্রচুর জায়গা রয়েছে, জায়গা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু দপ্তরের উদ্যোগ নেওয়া। এটা আমার আপনার মাধ্যমে বিনম্র অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে। খুব ভালো প্রস্তাব মাননীয় ম্যাডাম সেখানের মধ্যে এনেছেন। আমার প্রশ্ন হচ্ছে, তেলিয়ামুড়া নয়, ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়ে আধুনিক মানের সুইমিং পুল লাগবে না। প্রতি মাসে এখনের প্রজন্মের ছেলেমেয়েরা সাঁতার জানে না, যার ফলে আমরা আতঙ্কিত থাকি আমাদের ছেলেমেয়েরা যদি বাইরে যায় কখনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, এরকম মৃত্যু প্রচুর হচ্ছে। আমি শুধু প্রশিক্ষণ কেন্দ্র করার জন্য, প্রশিক্ষণ সেন্টার অর্থাৎ সুইমিং প্রশিক্ষণের জন্য ছোট ধরনের এই ধরনের সেন্টারগুলো প্রত্যেক সাব ডিভিশনে একটি করার জন্য ডিপার্টমেন্ট যাতে উদ্যোগ নেয়, এটাই হচ্ছে আমার। ঠিক আছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় চিফ হুইপ যে বিষয়টা এনেছেন সেই বিষয়ে আমার একটা সাপ্লিমেন্টারি ছোট মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে। আমি এর আগেও একবার এই বিধানসভাতে আমি সেটা তুলেছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে কুমারঘাটে কোনো সুইমিং পুল করার পরিকল্পনা আছে কিনা। যেহেতু আজকে বিষয়টা আসছে, আমি আবারও পুনরায় একটু আপনার মাধ্যমে বিষয়টা আমি তোলার চেষ্টা করছি। আমাদের কুমারঘাট শহরের মধ্যেই একটা বড় আকারের একটা ওয়াটার বডি রয়েছে, আর যেখানে দীর্ঘদিনের দাবি ছিল যে এই ওয়াটার বডিটাকে যদি একটা সুইমিং পুল করা যায়, বা কুমারঘাটবাসীর সেটা দাবি রয়েছে, যার কারণে আমি প্রশ্নটা এনেছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে যদি জায়গা পাওয়া যায় তাহলে দপ্তরের পক্ষ থেকে করা সেটা সম্ভব হবে। তো আমার বক্তব্য যেটা, যে একটা বর্তমানে একটা বড় জলাশয় রয়েছে, এবং ইতিমধ্যে আমরা আমাদের যেটা আরবান লোকাল বডি রয়েছে পৌর পরিষদের পক্ষ থেকে আমরা সেটাকে একটা বিউটিফিকেশন কাজ শুরু করেছি। যদি দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় যদি আন্তরিকতায় যদি এটাকে সুইমিং পুল বানানো যায় তাহলে বিশেষভাবে উপকৃত হবে। আর যে বিষয়টা এখানে এসছে, যে আজকাল আমরা দেখছি যে প্রত্যেকটা অভিভাবকেই মানে নার্সারি থেকে তাদেরকে বিভিন্ন শিক্ষায় বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতে, বা বিভিন্ন ধরনের শিক্ষায় তারা ভর্তি করাচ্ছে, যেমন নাচ, গান ইত্যাদি, আর্ট ইত্যাদি। তো আমার মনে হয় যদি এই যে প্রশিক্ষণের যে বিষয়টা হচ্ছে সাঁতারে, ইদানিংকালে প্রচুর আমাদের যারা অনেক ছেলেমেয়েরাই জলে পরে অনেকেরই মৃত্যু হচ্ছে, তো সেই জায়গাতে এটাও একটা বড় কাজে আসবে। আমার বিশ্বাস যে সবাই সাঁতার শেখানোর জন্য যেইভাবে নাচের স্কুলে, ডান্সের স্কুলে পাঠাচ্ছে, সাঁতারের জন্য প্রশিক্ষণের জন্য পাঠাবে। তো ওদের যে মেডেল সেন্টার রয়েছে কুমারঘাট শহরের বুকে, যদি সেটা করা যায়, এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া যায়, বিশাল সংখ্যার একটা মানুষ। ঠিক আছে। ধন্যবাদ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমি বেশি কিছু কথা বলবো না। একটাই বিষয়, কিল্লা মানে খেলাধুলার জন্য এখন ফুটবলই বলুন, ক্রিকেটই বলুন, অগ্রণীতে আছে। একমাত্র আমার দাবি আপনার মাধ্যমে খেলামন্ত্রীকে আমার কিল্লাতে একটা সুইমিং পুল অতি সত্বর করার জন্য জায়গা আমি ঠিক করে রেখে দিয়েছি।
জাস্ট গভর্নমেন্ট এটা শুরু করলেই সবচেয়ে ভালো হবে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যটাকে আমরা সাঁতারের ক্ষেত্রেও আমরা ভারতবর্ষের উচ্চশিক্ষায় উচ্চ স্থানে আমরা নিয়ে গিয়ে সুনাম অর্জন করতে পারবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, বর্তমান রাজ্য সরকার খেলাধুলা উন্নতির জন্য অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছে, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম, প্রতিভাশালী স্কিম, অনেকগুলো স্কিমের মাধ্যমেই আমরা রাজ্যের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন করছি। যেমন পশ্চিম ত্রিপুরা জেলায় বাজারঘাটে স্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে রাইমা সুইমিং পুল রয়েছে, সেটাকে আধুনিকরণ করা হয়েছে। আগরতলা উমাকান্ত সুইমিং পুল, গোমতী জেলা উদয়পুর বিমল সিংহ স্মৃতি সুইমিং পুল, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে নতুন সেখানে আধুনিক সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। মেলাঘরে একটা সুইমিং পুলের উন্নতি সাধন করা হয়েছে সেটাকে। এছাড়াও বর্তমানে সুইমিং পুল তৈরি করার যেগুলো পরিকল্পনা রয়েছে, বাজারঘাট দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আরেকটি সুইমিং পুল করার পরিকল্পনা রয়েছে। খোয়াই বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্সে সেখানে একটা করার পরিকল্পনা রয়েছে। আগরতলা স্থিত ভোলাগিরিতে রয়েছে। সাব ডিভিশনাল যুব বিষয় ক্রীড়া দপ্তর কমপ্লেক্স অমরপুরে রয়েছে। তা মাননীয় ডেপুটি স্পিকার স্যার, সুইমিং পুল এরকম একটা বিষয় যেখানে সুইমিং পুল করার পরে সেখানে আধুনিক মেশিনারি প্রয়োজন হয়, জলটাকে রিফাইন করতে হয় সময় সময়, 15 দিন 20 দিন পর পর সেটাকে রিফাইন করতে হয়, তার জন্য আধুনিক মেশিনের প্রয়োজন এবং সেখানে গার্ডের প্রয়োজন হয়, কোচের প্রয়োজন হয়। কারণ যেহেতু এটা একটা জলাশয়, সেখানে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। এর জন্য বাকি স্পোর্টস পরিকাঠামোতে যে এক্সপেন্ডিচার, এর থেকে রেকারিং এক্সপেন্ডিচার অনেক বেশি সুইমিং পুলে। কারণ সুইমিং পুলে প্রতিনিয়ত জলকে শোধন করতে হয় এবং সেখানে গার্ডের ব্যবস্থা করতে হয়, সেখানে কোচের ব্যবস্থা করতে হয়। তো এটা একটা বিষয় রয়েছে। তারপরেও সবগুলো অনেকগুলো বিধানসভার থেকেই দাবি এসে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, অর্থমন্ত্রীর সঙ্গে আর্থিক বিষয় রয়েছে, এগুলো যদি আমাদের ব্যবস্থা হয় তাহলে আমরা চেষ্টা করব যেগুলো দাবি এসে সেগুলো পূরণ করার। কিন্তু বর্তমান সময় রাজ্য সরকার অনেকগুলো করছে, অনেকগুলো জায়গায় নতুন পরিকাঠামো গড়ছে, কিন্তু এরপরেও যদি আরো সুইমিং পুলের প্রয়োজন হয় সেটা আমরা দেখি। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন যারা করেছেন শ্রীমতী অন্তরা সরকার দেব, শ্রীমতী স্বপ্না দাস পাল, শ্রীমতী মীনারানী সরকার, শ্রী পিনাকি দাস চৌধুরী। চারজনের মধ্যে কে বলবেন? মাননীয় স্পিকার স্যার, আমার স্টার্ট কোয়েশন স্টার 34। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়,